হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে রেফারেন্স। তো বন্ধুরা, আজকের ক্লাসে ডাব্লিউবিপিএসসির মিসলেনিয়াস জিকে সাজেশন 2024। তো আজকে আমরা জিকে প্র্যাকটিস সেটের 11 নম্বর ক্লাসটি আলোচনা করব, যা তোমাদের আপকামিং ডাব্লিউবিপিএসসির মিসলেনিয়াস সহ আরও যে সমস্ত এক্সাম রয়েছে প্রত্যেকটার জন্য কিন্তু ভীষণভাবে হেল্পফুল। তো অবশ্যই এই ক্লাসটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করে তোমাদের উপকার হবে। আর তোমরা যদি এই সিরিজের আগের ক্লাসগুলো দেখে না থাকো, অবশ্যই দেখে নেবে, কারণ ভালো একদম মানের কোশ্চেন রয়েছে, সিলেক্টেড কোশ্চেন বা প্রিভিয়াস ইয়ার সেন্ট্রাল বলো বা রাজ্যের যে কোনো স্টেট পিএসসির এক্সাম, এই সমস্ত কোশ্চেন থেকে কিন্তু কোশ্চেনগুলোকে নেওয়া হয়েছে। তো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট। তো দেখো, আজকের প্রথম প্রশ্ন, রৌয়া বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় রয়েছে? রৌয়া বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে ত্রিপুরাতে। ঠিক আছে, ত্রিপুরাতে রয়েছে রৌয়া বন্যপ্রাণী অভয়ারণ্য। আর কিশতওয়ার জাতীয় উদ্যান কোথায় রয়েছে? জম্মু কাশ্মীরে। কিশতওয়ার জাতীয় উদ্যান এটা রয়েছে জম্মু কাশ্মীরে। তারপরে দেখো, মনে রাখবে, পিন ভ্যালি জাতীয় উদ্যান। পিন ভ্যালি জাতীয় উদ্যান রয়েছে কোথায়? হিমাচল প্রদেশে। ঠিক আছে, গির জাতীয় উদ্যান রয়েছে গুজরাটে। তোমরা জানো গিরটা। তাহলে কি কি বললাম? ত্রিপুরাতে রয়েছে রৌয়া বন্যপ্রাণী অভয়ারণ্য, জম্মু কাশ্মীরে রয়েছে কিশতওয়ার জাতীয় উদ্যান, তারপর হিমাচল প্রদেশে রয়েছে পিন ভ্যালি জাতীয় উদ্যান, আর গুজরাটে রয়েছে গির জাতীয় উদ্যান। নেক্সট দেখো, স্ট্যানলি জলাধারটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? স্ট্যানলি জলাধারটি ভারতের কোন রাজ্যে রয়েছে? তো তামিলনাড়ুতে রয়েছে এই স্ট্যানলি নামক জলাধারটি। নেক্সট দেখো, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম। এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম এটা কে লিখেছেন? তো স্টিফেন হকিংস। ঠিক আছে, স্টিফেন হকিংস তিনি এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম নামক কিন্তু বিখ্যাত বইটি রচনা করেছেন। নেক্সট দেখো, পাণ্ডবনী কোন রাজ্যের বিখ্যাত লোক কাহিনী? পাণ্ডবনী এটা কোন রাজ্যের বিখ্যাত লোক কাহিনী? তো ছত্তিশগড়। ছত্তিশগড়ের বিখ্যাত লোক কাহিনীর নাম হচ্ছে পাণ্ডবনী। নেক্সট দেখো, ভাওয়াই লোকনৃত্য। ঠিক আছে, ভাওয়াই। তো এই ভাওয়াই নামক লোকনৃত্য কোথায় দেখতে পাওয়া যায়? তো রাজস্থানে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু ভালো করে পড়বে। নেক্সট দেখো, কয়লা খনিতে যে বিস্ফোরণ ঘটে তার জন্য দায়ী গ্যাসটির নাম কি? কয়লা খনিতে যে বিস্ফোরণ ঘটে তার জন্য দায়ী গ্যাসটি হচ্ছে মিথেন। তার সংকেত হচ্ছে CH4। ঠিক আছে, মিথেন। নেক্সট দেখো, ভারতের ধিং এক্সপ্রেস নামে পরিচিত কে? ভারতের ধিং এক্সপ্রেস নামে পরিচিত হিমা দাস। ঠিক আছে, এই হিমা দাস আসামের বাসিন্দা এবং অ্যাথলেটিক্স এবং ট্র্যাক অ্যান্ড ফিল্ডের সাথে যুক্ত, অর্থাৎ ঠিক আছে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের সাথে যুক্ত কে? হিমা দাস। কোথাকার বাসিন্দা? আসামের। কী নামে পরিচিত? ধিং এক্সপ্রেস। ঠিক আছে, মনে রাখবে। আর কেরালার বাসিন্দা পিটি ঊষা, বিখ্যাত, ইনিও একজন অ্যাথলেটিক ট্র্যাক অ্যান্ড ফিল্ডের সাথে যুক্ত, এবং পিটি ঊষাকে ভারতের গোল্ডেন গার্ল বলা হয়। ঠিক আছে, পিটি ঊষাকে কী বলা হয়? ভারতের গোল্ডেন গার্ল। আর পিটি ঊষার একটি আত্মজীবনীমূলক বই রয়েছে যার নাম হচ্ছে গোল্ডেন গার্ল। ঠিক আছে, তারপর পাঞ্জাবের বাসিন্দা মিল্কা সিং। তোমরা সকলে জানো মিল্কা সিং, যাকে ফ্লাইং শিখ বা উড়ন্ত শিখ বলা হয়। তার বিখ্যাত আত্মজীবনী হচ্ছে দ্য রেস অফ মাই লাইফ। ঠিক আছে, এগুলো তোমরা মনে রাখবে। নেক্সট দেখো, ভারতের একমাত্র হীরা উৎপাদনকারী রাজ্য কোনটি? তো ভারতের একমাত্র হীরা উৎপাদনকারী রাজ্য হচ্ছে মধ্যপ্রদেশ। ঠিক আছে, মধ্যপ্রদেশে একমাত্র হীরা উৎপাদন হয়। নেক্সট দেখো, সোমাশিলা বাঁধ কোথায় অবস্থিত? তো সোমাশিলা বাঁধ এটা অবস্থিত অন্ধ্রপ্রদেশ রাজ্যে। কোন নদীর উপরে? পেন্না নদীর উপরে। তাহলে সোমাশিলা বাঁধ কোথায় রয়েছে? পেন্না নদীর উপর, অন্ধ্রপ্রদেশে। ঠিক আছে, নেক্সট দেখো, ভুটা গান কোন রাজ্যের লোকসঙ্গীত? ভুটা গান। ঠিক আছে, ভুটা গান এটা হচ্ছে কেরালার একটি বিখ্যাত লোকসঙ্গীত। ঠিক আছে, আর এর সাথে মনে রাখবা কি? হুড়কা বাউল। হুড়কা বাউল এটা উত্তরাখণ্ডের একটি বিখ্যাত গান। ঠিক আছে, হুড়কা বাউল তাহলে উত্তরাখণ্ড, আর ভুটা গান কেরালা। নেক্সট দেখো, ভারতের নীল বিপ্লবের জনক কাকে বলা হয়? হীরালাল চৌধুরীকে। ভারতের নীল বিপ্লবের জনক হচ্ছেন হীরালাল চৌধুরী। নীল বিপ্লব কিসের সাথে যুক্ত? মাছ চাষের সাথে যুক্ত নীল বিপ্লব। ঠিক আছে, আর হোয়াইট বিপ্লব হচ্ছে দুগ্ধ বা দুগ্ধজাত যে সামগ্রী রয়েছে সেইটা উৎপাদন, যেমন পনির, ঠিক আছে, দুধ, এসব। আর
হোয়াইট বিপ্লব বা হোয়াইট রেভলিউশন এটা হয়েছিল 1970 সালে। আর হোয়াইট বিপ্লবের জনক হচ্ছেন ভারতে ভার্গিস কুরিয়েন। ঠিক আছে, মনে রাখবে ইম্পর্টেন্ট নামগুলো। পরবর্তী কোশ্চেন দেখব, থটস অন পাকিস্তান এই বইটির লেখক কে? থটস অন পাকিস্তান এই বইটির লেখক হচ্ছেন B.R. আম্বেদকর। ঠিক আছে, মনে রাখবে ইম্পর্টেন্ট, থটস অন পাকিস্তান, B.R. আম্বেদকর। নেক্সট দেখো, দ্য হোয়াইট টাইগার। দ্য হোয়াইট টাইগার নামক বইটির বা উপন্যাসটির রচনাকার কে? তো অরবিন্দ আদিগা, এটা অরবিন্দ হবে। ঠিক আছে, অরবিন্দ আদিগা। ঠিক আছে, মনে রাখবে অরবিন্দ আদিগার লেখা বিখ্যাত উপন্যাসের নাম কি? দ্য হোয়াইট টাইগার। আর এর সাথে মনে রাখবে ব্ল্যাক বিউটি। এই ব্ল্যাক বিউটি বইটির লেখক হচ্ছে আনা সোয়েল। ঠিক আছে, কি বললাম? আনা সোয়েল ব্ল্যাক বিউটি বইটির লেখক। নেক্সট দেখো, গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? অস্ট্রেলিয়াতে। গ্রেট ব্যারিয়ার রিফ রয়েছে অস্ট্রেলিয়াতে। আর বাগগুয়া কোথায় রয়েছে? মধ্যপ্রদেশে। বাগগুয়া রয়েছে কোথায়? মধ্যপ্রদেশে। নেক্সট দেখো, প্রথম আধুনিক অলিম্পিক গেমস কোন শহরে অনুষ্ঠিত হয়? তো এথেন্সে, গ্রিসের এথেন্সে প্রথম আধুনিক অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়। আর প্রথম আন্তর্জাতিক আর্ট সাবমিট, ঠিক আছে, যেটা 1992 সালে হয়েছিল কোথায়? রিও ডি জেনিরোতে। ঠিক আছে, রিও ডি জেনেরিতে হয়েছিল প্রথম আন্তর্জাতিক আর্ট সাবমিট। নেক্সট দেখো, গান্ধীজি কাকে অজাত শত্রু বলে উল্লেখ করতেন বা ডাকতেন? গান্ধীজি ডক্টর রাজেন্দ্র প্রসাদকে অজাত শত্রু বলে ডাকতেন। ঠিক আছে, মনে রাখবে অজাত শত্রু কিন্তু আমাদের প্রাচীন ভারতের একটি হর্ষঙ্গ বংশের রাজা। তো সেই অজাতশত্রুর কথা বলছি না, তার নাম অনুসরণে অজাতশত্রু বলে ডাকতো গান্ধীজি কাকে? ডক্টর রাজেন্দ্র প্রসাদকে। ঠিক আছে, আর প্রাচীন ভারতের যিনি রাজা ছিলেন অজাতশত্রু, হর্ষঙ্গ বংশের রাজা, তো তার উপাধি ছিল কি? কনিক। মনে রাখবে কনিক উপাধি ছিল। নেক্সট দেখো, ভারতের কোন নতুন টাকায় রানিকা ভাব এর মোটিভ রয়েছে? ভারতের কোন নতুন টাকায় রানিকা ভাব এর মোটিভ রয়েছে? তো 100 টাকায়। ঠিক আছে, 100 টাকার নোটে রানিকা ভাবের কিন্তু চিত্র অঙ্কন করা হয়েছে। আর এই রানিকা ভাব এটা গুজরাটে অবস্থিত। চালুক্য রাজা প্রথম ভীমের স্ত্রী উদয়মতি দ্বারা কিন্তু নির্মিত হয়েছিল এই রানিকা ভাব। কার দ্বারা? চাণক্য রাজা প্রথম ভীমের স্ত্রী উদয়মতি দ্বারা। তাহলে 100 টাকা নোটে কার ছবি থাকে? রানিকা ভাব। তাহলে 50 টাকা নোটে থাকে হাম্পি, যেটা কর্ণাটকে রয়েছে। 500 টাকা নোটে থাকে লালকেল্লা। 10 টাকা নোটে থাকে কোণার্ক। 200 টাকা নোটে থাকে সাঁচি স্তূপ। আর 2000 টাকা নোটে থাকে মঙ্গলযান। ঠিক আছে, মনে রাখবে। নেক্সট দেখো, ধানসিঁড়ি কোন নদীর উপনদী? ধানসিঁড়ি এটা কোন নদীর উপনদী? মনে রাখবে ব্রহ্মপুত্র নদীর উপনদী হচ্ছে ধানসিঁড়ি। ভারতের সর্বাধিক জল বহনকারী নদীটির নাম হচ্ছে ব্রহ্মপুত্র, যার দৈর্ঘ্য ভারতে 916 কিলোমিটার। আর ব্রহ্মপুত্রের বিখ্যাত নদীগুলির মধ্যে রয়েছে সুবর্ণশিরি, এটা তো ধানসিঁড়ি হলোই, সুবর্ণশিরি, ধানসিঁড়ি, বুড়িডিহিং, লোহিত, দিবাং, মানস, সংকোচ, তিস্তা এবং তোরসা। ঠিক আছে, এগুলো মনে রাখবে। এছাড়াও ব্রহ্মপুত্র নদীটি স্কাই রিভার নামে পরিচিত। তিব্বতে সাংপো এবং অরুণাচল প্রদেশে ডিহাং বা সিয়াং নামে পরিচিত। তো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট তথ্য রয়েছে, অবশ্যই কিন্তু মনে রাখবে। ঠিক আছে, নেক্সট দেখো, পরবর্তী কোশ্চেন হচ্ছে, ভারতীয় সংসদ কত সালে নাগরিকত্ব সংশোধনী বিলটা পাশ করেছিল? ভারতীয় সংসদ কত সালে নাগরিকত্ব সংশোধনী বিল পাশ করে? তো 2019 সালে। এর সাথে মনে রাখবে ভারতীয় সংহতি পরিষদের প্রথম সভা কত সালে অনুষ্ঠিত হয়? 1962 সালে। কি বললাম তাহলে? জাতীয় সংহতি পরিষদের প্রথম সভা 1962 সালে অনুষ্ঠিত হয়েছিল। তারপর দেখো, ভারত কত সালে কমনওয়েলথ গেমস আয়োজন করেছিল? তো 2010 সালে। 2010 সালে ভারতে কিন্তু প্রথম কমনওয়েলথ গেমস আয়োজিত হয়। ঠিক আছে, মনে রাখবে। হাম্পি যেটা কর্ণাটকে রয়েছে, এই হাম্পি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রূপে কিন্তু ঘোষিত হয়েছে কত সালে? 1986 সালে। মনে রাখবে, ভীষণভাবে ইম্পর্টেন্ট তোমাদের জন্য। হাম্পি কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে? 1986 সালে। ঠিক আছে, তারপর দেখো,
ভারতীয় সংবিধানের কোন ধারায় কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসন সম্পর্কে বলা রয়েছে? ভারতীয় সংবিধানের কোন ধারায় কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসন সম্পর্কে বলা হয়েছে? তো 239 নাম্বার ধারাতে বলা হয়েছে। আর তপশিলি জাতি এবং উপজাতিদের জন্য যে জাতীয় কমিশনের বিধান রয়েছে সেটা বলা রয়েছে 338 নাম্বার ধারাতে। ঠিক আছে, ভীষণভাবে ইম্পর্টেন্ট, মনে রাখবে। নেক্সট দেখো, কোন খাল ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে? কোন খাল ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে? তো সুয়েজ খাল। ঠিক আছে, এটি 1869 সালে প্রথম সরকারিভাবে সাধারণের জন্য কিন্তু খোলা হয়েছিল। ঠিক আছে, নেক্সট দেখো, কেঁচো যোগ। ঠিক আছে, কেঁচো যোগ এই সমস্ত প্রাণীগুলি প্রাণী জগতের কোন পর্বের অন্তর্ভুক্ত? কেঁচো যোগ এরা কোন পর্বের মধ্যে রয়েছে? তো অ্যানিলিডা পর্ব। তারপর দেখো, নিমাটোডার মধ্যে রয়েছে গোলকৃমি, চ্যাপ্টাকৃমি। আর্থ্রোপোডার মধ্যে রয়েছে চিংড়ি, কাঁকড়া, মাকড়সা। মোলাস্কার মধ্যে রয়েছে শামুক, অক্টোপাস, ঝিনুক, স্কুইড। ঠিক আছে, আর এই প্রসঙ্গে একটা তোমাদের কোশ্চেন করি, তো বলো তো প্রাণী জগতের কোন বিভাগটা, ঠিক আছে, কোন পর্বটা সবচেয়ে বড় পর্ব? ঠিক আছে, সবচেয়ে বড় পর্ব কোনটি তোমরা কমেন্টে জানাও। পরবর্তী কোশ্চেন দেখো, বুন্দি উৎসব কোন রাজ্যে পালিত হয়? বুন্দি উৎসব কোন রাজ্যে পালিত হয়? তো বুন্দি উৎসবটি পালিত হয় রাজস্থানে। আর রাজস্থানের একটি বিখ্যাত লোকগীতির নাম হচ্ছে মান্দো। ঠিক আছে, পরীক্ষায় আসে। মান্দো কোথাকার লোকগীতি? রাজস্থানের। বুন্দি উৎসব কোথায় পালিত হয়? রাজস্থানে। নেক্সট দেখো, হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে ছিলেন? নবগোপাল মিত্র। হিন্দু মেলার প্রতিষ্ঠাতা ছিলেন নবগোপাল মিত্র। মনে রাখবে 1867 সালে নবগোপাল মিত্র চৈত্র মেলা নামে একটি প্রতিষ্ঠা বা সংঘ স্থাপন করেন, যা পরবর্তীকালে হিন্দু মেলা নামে পরিচিতি লাভ করে। তাহলে চৈত্র মেলা কে স্থাপন করেন? নবগোপাল মিত্র। কত সালে? 1867। সেই চৈত্র মেলাটাই পরবর্তীকালে হিন্দু মেলা নামে কিন্তু পরিচিতি লাভ করে, মনে রাখবে। নেক্সট দেখো, কোন পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে তিরিচিমির? তিরিচিমির এটা কোন পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ? তো হিন্দুকুশ পর্বতের। তো কোথায় রয়েছে এই তিরিচিমির বা হিন্দুকুশ? পাকিস্তানে রয়েছে। ঠিক আছে, মনে রাখবে। নেক্সট দেখো, মুক্তির মন্দিরের সোপানতলে। তোমরা সকলে এই গানটি শুনেছো, মুক্তির মন্দিরের সোপানতলে। তো এই গানটির রচয়িতাকে মোহিনী চৌধুরী, মনে রাখবে। মোহিনী চৌধুরী তিনি এই বিখ্যাত দেশভক্তিমূলক গানটির রচনাকার ছিলেন। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখো, এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, কোন স্মৃতিসৌধটি তাজ অফ ডেকান নামে পরিচিত? কোন স্মৃতিসৌধটি তাজ অফ ডেকান নামে পরিচিত? তো এটা হচ্ছে বিবিকা মাকবরা। ঠিক আছে, বিবিকা মাকবরা। তো এই বিবিকা মাকবরাটা কোথায় রয়েছে? মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে রয়েছে। কে নির্মাণ করেছিলেন? ঔরঙ্গজেব নির্মাণ করেছিলেন। কেন? তো তার স্ত্রী দিলরাস বানু বেগমের স্মৃতির উদ্দেশ্যে নির্মাণ করেছিলেন। কত সালে? 1660 সালে। এই তথ্যগুলো তোমরা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাসের কিছু বাছাই করা তোমাদের জন্য কোশ্চেন। কেমন লাগলো এই সেটটি? তো অবশ্যই কমেন্টে জানাও। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ঠিক আছে বন্ধুরা, তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। তোমরা শুধু সাপোর্ট করো, তোমাদের জন্য ভালো ভালো ক্লাস নিয়ে আসবে পরবর্তীতে। ঠিক আছে, এই কথাটাই তোমাদের দিলাম। তো অবশ্যই তোমরা সব সাপোর্ট করো। ঠিক আছে বন্ধুরা, তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।